আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জেরা কিভাবে হয় আর কিসের জেরা। বিদেশে যাওয়ার জন্য 2 লক্ষ টাকা আপনি অন্যজনকে দিয়েছেন, একজনকে বিশ্বাস করে দিয়েছেন। 2 লক্ষ টাকা বিদেশে আপনার ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে 2 লক্ষ টাকা সলিমুদ্দিনকে দিয়েছেন। সলিমুদ্দিন অনেক ঘোরাঘুরির পরে 6 মাস 1 বছর পরে বলতেছে বিদেশে পাঠাতে পারবো না, বিদেশে পাঠাতে পারে নাই। এখন তো আপনি বলতেছেন যে ঠিক আছে বিদেশে পাঠাতে পারেন নাই, তাহলে আমাকে যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো আমাকে রিটার্ন করেন। আপনি কয়েকবার বাড়িতে গেছেন, যাওয়ার পরে উনি আপনাকে প্রত্যাখ্যান করলো। সর্বশেষ একটা তারিখে বাড়িতে গেছেন, যাওয়ার পরে সে বলল টাকা দিব না, যা পারস করে দিস। আপনার তো একটা করণীয় থাকবে, একটা প্রতিকার কি থাকবে না? দরবার সালিশ করছেন, অনেকের কাছে গেছিলেন, কিন্তু কোনো কাজ হলো না। সর্বশেষে আপনি কোর্টে স্বর্ণাপন্ন হলেন, কোর্টে একটা মামলা দায়ের করলেন। মামলা দায়ের করার পরে আপনার সাক্ষী হলো, তারপরে আপনি জবানবন্দি দিলেন, তারপরে আপনি 2 লক্ষ টাকার জন্য এবার আপনাকে জেরা করা হবে। জেরা করার উদ্দেশ্য হলো প্রকৃত সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করা। প্রকৃত ঘটনাটাকে সত্য উদ্ঘাটন করাকেই জেরা বলে। জেরায় প্রকৃত ঘটনাগুলোকে ব্যাখ্যা করে এবং উদ্ঘাটিত হয়। কি কি বিষয় আপনাকে জেরা করতে পারে? আপনি বিদেশে যখন টাকা অন্যজনকে দিয়েছেন, সলিমুদ্দিনকে 2 লক্ষ টাকা পাওয়ার জন্য, দেওয়ার জন্য বিদেশে পাঠাবে, বিদেশে পাঠায় নাই। 1 নম্বরে হলো আপনাকে 1 নম্বরে প্রশ্ন করতে পারে এরকম, আসামির সাথে আপনার কোন সূত্রে কখন পরিচয় হয়েছে, কতদিন আগে পরিচয় হয়েছে, কিভাবে পরিচয় হলো। 2 নম্বরে প্রশ্ন করতে পারে কত তারিখে আপনি টাকা দিয়েছিলেন, কত তারিখে টাকা দিয়েছেন, তারপরে কত টাকা দিয়েছেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, 4 নম্বরে প্রশ্ন করতে পারে টাকা দেওয়ার সময় কে কে ছিল, কিভাবে দিয়েছেন, সাক্ষী ছিল কিনা। 5 নম্বরে জিজ্ঞেস করতে পারে কোনো লিখিত ছিল কিনা। 6 নম্বরে জিজ্ঞেস করতে পারে দিনে টাকা দিয়েছেন নাকি রাতে টাকা দিয়েছেন। 7 নম্বরে জিজ্ঞেস করতে পারে কোথায় বসে টাকা দিয়েছেন। 8 নম্বরে জিজ্ঞেস করতে পারে সর্বশেষ কবে টাকা চাইতে গেছিলেন, কতবার টাকা চাইতে গেছিলেন, আসামির বাড়ি কোথায়, আসামির বাড়িতে কি আপনি টাকা চাইতে গেছিলেন। এখন দেখা গেল আপনি বললেন হ্যাঁ আমি আসামির বাড়িতে টাকা চাইতে গেছি কয়েকবার। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার আসামির বাড়িটা কোন দিকে মুখ করে আছে, উত্তর দিকে না দক্ষিণ দিকে। আসামির বাড়িতে যাওয়ার পরে কি আপনাকে বসতে দিছিল, আসামি বাড়িতে কয়জন সদস্য ছিল, কার সাথে দেখা হয়েছিল, কে কে গেছিলেন। এটি দিয়ে আপনার সত্যতা প্রমাণ করবে সত্যি কি আপনি টাকা চাইতে গেছেন, সত্যি কি আপনি টাকাটা আসলেই কি দিয়েছেন। এগুলো হলো প্রমাণের মূল বিষয়। এখন যদি আপনি কোনো একটা হেরফের করেন, আরজিতে বললেন, নালিশে বললেন আপনি টাকা দিয়েছেন 10 তারিখে, জবানবন্দিতে মুখে বললেন যে টাকা দিয়েছেন 5 তারিখে, এই একটা হেরফের, তাহলে কি আসামি পক্ষ একটা সুবিধা পেয়ে গেল। আবার আপনি বললেন যে আমি ওনার বাড়িতে নিজ বাড়িতে বসে টাকা দিছি, এটা আপনি লিখে দিছেন। আপনি আবার জবানবন্দিতে একসময় বললেন যে সে আমার বাড়িতে আসছিল, আমি তাকে টাকা দিয়ে দিছি, এ আর একটা হেরফের। এই কারণে যদি মামলা করার আগে আপনি সত্যটা বলবেন, যেটা সত্য সেটা সত্য। সত্যটা বললে আপনি, দেখা যায় মামলাটা তো চলে 1 বছর 2 বছর, তো 1 বছর যায় যখন আপনি পরে যায় যখন দেখবেন যে আপনার জবানবন্দি দিতেছেন, তখন কিন্তু আমার সত্যটাই বের হয়ে আসবে। আপনি আরজিতে কি লিখছেন এটার মনে থাকবে না। এ কারণে আপনি সত্যটা বললে তখনও আপনার ওইটা ফেভার করবে এবং আপনার কাজে দিবে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে যদি মোকদ্দমা দায়ের করে থাকেন, মামলা দায়ের করে থাকেন, সেটা কিন্তু আসলে ওই জেরার মাধ্যমে উদ্ঘাটিত হয়। তো সবাইকে ধন্যবাদ, আমি এই পর্যন্তই রাখছি। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করে থাকি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।